1617 বা 18 খ্রিস্টাব্দের দিকে ওই বড় বড় ব্রোঞ্জ এবং স্বর্ণের মুদ্রাগুলোর সাথে পরিবহন করে না, তারা সরকারের কোষাগারে জমা দিয়ে সরকার তাদেরকে একটা স্লিপ দিয়ে দিত। এই স্লিপ নিয়েই তারা দেশ বিদেশে আপনার এই বিজনেস শুরু করলো এবং চায়নার এই প্রসেসটা সবার কাছে খুব গ্রহণযোগ্য হলো। সরকার চাইলেই 5 টাকা করে হাজার হাজার টাকা নোট বানিয়ে মানুষের বেতন দিতে পারতো, যে যত টাকা চাচ্ছে তত টাকা দিতে পারতো, তাই না? কিন্তু সরকার চাইলেও সেটা পারবে না। আপনার এই টাকার উপর আমার আস্থা এবং বিশ্বাস নাই, আপনি আমার 1000 টাকায় যেতটুকু স্বর্ণ পাই এতটুকু ফেরত দেন, বাংলাদেশ ব্যাংক তা দিতে বাধ্য থাকবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমাদের নিয়মিত আয়োজন খটকার আজকের যে বিষয়টি সেটি আসলে আমরা অগ্রিম বলবো না, আমাদের কথা বা আলোচনার ধরন থেকে আপনারা বুঝতে পারবেন। আর নিয়মিত সেই অতিথি আমাদের সবার প্রিয় নাজমুল হক, তার সাথে কথা বলবো এবং খটকার কী বিষয় সেটা আপনারা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো ভালো। আজকে খটকা নিয়ে আসলে আমিও আপনাকে খটকা ফেলি। তো আজকের যেই খটকা বা যেটা আসলে হয়তো অনেকের আগ্রহের বিষয়, কিংবা কেউ হয়তো প্রশ্নও করে না যে এটা কেন, সেটা হচ্ছে এই যে আমরা 500 টাকা নোট দেখি আমাদের দেশে, 1000 টাকার নোট। তো আসলে 1000 টাকার নোট তো আমরা কাজের বিনিময়ে পাই, আবার অনেক জায়গায় দেখি যে গুলিস্তানে পুরান টাকা দিয়ে নতুন টাকা কিনা যায়, এতটুকুই জানি। কিন্তু এই 1000 টাকা নোট বানাতে আসলে কত খরচ হয়, বা আমরা পরিশ্রমের বাহিরে যদি 1000 টাকা বানাতে চাই তাহলে আমাদের কত টাকা খরচ হবে? আর সাথে আরেকটা বিষয় হচ্ছে এই যে আমাদের দেশের 1000 টাকা, আমাদের কাছে ভারতের 1000 রুপি অনেক পার্থক্য আছে, দাম কম বেশি হয়, আমেরিকা আরও বেশি, তারপরে কুয়েতে আরও বেশি। এগুলো কেন? এই খটকাটা আজকে আপনি একটু ভেঙে দেবেন। ধন্যবাদ। আপনি দুইটা বিষয় এখানে তুলে আনছেন, একটা হচ্ছে যে এক্সচেঞ্জ রেট টাকার, দ্বিতীয় যে বিষয়টা, আর প্রথম বিষয়টা হচ্ছে টাকাটা আসলে কিভাবে আসলো এবং এটার মূল্যমানটা কিভাবে নির্ধারণ হয়, এটা আমি যতটুকু বুঝলাম। জি। প্রথম বিষয় হচ্ছে আপনি জানেন হয়তো যে বাংলাদেশের একটা 1000 টাকার নোট বানাইতে 4 টাকা 80 পয়সা খরচ, 500 টাকার নোটেও তাই, 200 টাকার নোটে মনে হয় সম্ভবত 3 টাকা 70 পয়সা খরচ, আবার 100 টাকার নোট আবার 20 পয়সা বেশি, ওটা মনে হয় 3 টাকা 90 বা 4 টাকা 10 পয়সা খরচ হয়। তার মানে এই যে এই 4 টাকা 80 পয়সা যে 1000 টাকার নোটটা বানাতে খরচ হয়, এটা কিন্তু আমি দাম দিচ্ছি কত? 1000 টাকা। এবং নোটের গায়ে একটা কথা লেখা থাকে, চাহিবা মাত্র ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। এখন আমরা বলতে পারেন যে ভাই 4 টাকা 80 পয়সা, সরকার চাইলে তো অনেক নোট ছাপাতে পারে। না, ব্যাপারটা এরকম না। একটা দেশের অর্থনীতিটা কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করে। প্রথমে আমি বুঝলাম, আপনাকে বলতে চাচ্ছি টাকার প্রচলনটা কিভাবে হলো। আপনি জানেন কোনো এক সময় আমরা এই বার্টার প্রসেস ছিল, যেটাকে আমরা বলি যে পণ্য বিনিময়। জি। তোমার ধান ছিল, আমার কাছে গম ছিল, আমার চাল ছিল, বা আমার মুরগি ছিল, আমার গরু ছিল, এক্সচেঞ্জ করে নিতাম। পরে আসলো কি আপনার ব্রোঞ্জ এবং স্বর্ণ মুদ্রা। আপনার এই ব্রোঞ্জ এবং স্বর্ণ মুদ্রা যখন প্রচলনটা পুরোপুরি শুরু হলো, তখন একটা জটিলতা তৈরি হলো। বিশেষ করে এই টাকাটার আবিষ্কারক বলা চলে যে মূল ফাউন্ডার হচ্ছে পারস্য, যেটা বর্তমানে ইরান এবং চায়না, যৌথ ক্রেডিট তাদেরকে দিতে হয় হিসাব করলে। তবে বেশিরভাগ অংশ চীন এটার মূল ফাদার হিসেবে কাজ করেছে। টাকার মানে কাগজি টাকা যেটা। তো তারা যখন এই ব্রোঞ্জ এবং স্বর্ণ মুদ্রাগুলো বিভিন্ন জায়গায় পরিবহন করত, তখন তো যাতায়াত পথ এত স্মুথ ছিল না, নৌকা পথে যেত, হেঁটে যেত। তো এগুলো সাথে থাকলে এগুলি আর লোকানো যেত না, পোটলা আকারে, বা এগুলি ওজনও ছিল অনেক বেশ। এক দেশ থেকে আরেক দেশে যখন আপনার তারা ইয়াতে যেত বাণিজ্যিক সফরে, তখন এগুলো প্রায় 8 কেজি 10 কেজি 20 কেজি মুদ্রা একসাথে নিয়ে যেত এবং এগুলো দৃশ্যমান হয়ে যেত। কারণ টাকা যেমন আপনার পকেটে লুকিয়ে রাখতে পারবেন, এটা তো লুকানোর কোনো জায়গা নেই এবং শব্দ হইতো। তো এই জটিলতা থেকে চায়নারা যখন বিভিন্ন জায়গায় ব্যবসা করতে গেল, তখন দেখলো যে একটা জটিলতা তৈরি হয়। তখন পারস্যের একটা নীতি তারা গ্রহণ করে। পারস্যের একটা নীতি ছিল যে পারস্যে যারা স্বর্ণ বা বিভিন্ন রৌপ্য দামি দামি জিনিসগুলো তারা রাজকোষাগারে জমা দিয়ে একটা স্লিপ আনতো। এই স্লিপটা মানে যে তোমার এতগুলা সম্পদ আমার এখানে জমা, এটা লেখা রাজকোষাগার থেকে একটা স্লিপ দিয়ে দিত। এবং তারা প্রায় সময় দেখা গেছে যে পকেটে স্লিপটা থাকলে তারা এই স্লিপ দিয়েই কেনাকাটা করে ফেলতো। স্লিপ দেখে যে আমার এই রাজকোষাগারে এটা জমা আছে, তুমি চাইলে এটা রাজকোষাগার থেকে তুলে নিয়ে আসতে পারবা। তখন ইরান এই চায়নার এটা লক্ষ্য করলো যে এটা খুব সুন্দর প্রসেস, আমার স্বর্ণ টর্ণ সাথে নিয়ে ঘুরতে হইলো না, একটা স্লিপ নিয়ে ঘুরলি হয়। তাহলে আপনি বলতে পারেন টাকাটা হচ্ছে মূলত একটা স্বর্ণের স্লিপ, যদি আপনি হিসাব করেন। এটা স্টিল নাও এটা তাই আছে।
যে টাকাটা কিন্তু একটা স্বর্ণের স্লিপ। তো ওই প্রসেসটা যখন চায়নারা দেখলো আপনার এই পারস্যে, তখন তারা চায়না 617 বা 18 খ্রিস্টাব্দের দিকে তারা ওই বড় বড় ব্রোঞ্জ এবং স্বর্ণের মুদ্রাগুলোর সাথে পরিবহন করে না, তারা সরকারের কোষাগারে জমা দিয়ে সরকার তাদেরকে একটা স্লিপ দিয়ে দিত। এই স্লিপ নিয়েই তারা দেশ বিদেশে আপনার এই বিজনেস শুরু করলো এবং চায়নার এই প্রসেসটা সবার কাছে খুব গ্রহণযোগ্য হলো এবং এইভাবেই তারা সারা বিশ্বে আস্তে আস্তে টাকার আবির্ভাব শুরু করে। এবং এখন যে আমরা টাকাটা ব্যবহার করি, যে বললাম যে আপনার 1000 টাকার নোট তৈরি করতে কিন্তু খরচ হয় মাত্র কয় টাকা, 4 টাকা 70 পয়সা বা 80 পয়সা, কিন্তু এটার পিছনে লুকায়িত থাকে একটা স্বর্ণের রিজার্ভ বা ডলারের রিজার্ভ, যেটা কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ করা থাকে। নাহলে তো সরকার চাইলেই 5 টাকা করে হাজার হাজার টাকার নোট বানিয়ে মানুষের বেতন দিতে পারতো, যে যত টাকা চাচ্ছে তত টাকা দিতে পারতো, তাই না? কিন্তু সরকার চাইলেও সেটা পারবে না। এটা পৃথিবীর স্ট্যান্ডার্ডে একটা মান নিয়ন্ত্রণ করতে হয়, যেটাকে বলা হয় যে আমরা জানি যে টাকাটাকে আপনার যে পরিমাণ টাকা ছাপাবে সেই পরিমাণ স্বর্ণ আপনার কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ করতে হয়। এখন স্বর্ণের পরিবর্তে অনেকে ডলারকে রিজার্ভ করে, দুইটার যে কোনো একটা অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকে রিজার্ভ রাখতে হবে। যার দরুন আপনার এই যে আমরা বলা চলে যে বর্তমানে যে আমরা টাকা ব্যবহার করি, এটা কিন্তু মূলত একটা স্বর্ণের স্লিপ, এটা একটা স্লিপ। এবং দেখবেন যে ওখানে লেখা থাকে স্লিপে, চাহিদা মাত্র ইহার গ্রাহককে দিতে বাধ্য থাকিবে। এটার অর্থ হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ ব্যাংকে গিয়ে ক্লেম করেন যে ভাই আপনার এই টাকার উপর আমার আস্থা এবং বিশ্বাস নাই, আপনি আমার 1000 টাকায় যেতটুকু স্বর্ণ পাই এতটুকু ফেরত দেন, বাংলাদেশ ব্যাংক তা দিতে বাধ্য থাকিবে। তার মানে আমরা স্বর্ণের স্লিপটাই নিয়ে এখনও ঘুরতেছি, যেটা পারস্য এবং চীনে যেটার আবির্ভাব হয়েছে। এটা আপনার প্রথম প্রশ্নটা গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এক্সচেঞ্জ রেট নিয়ে আপনি একটা কথা বলছেন যে এক এক দেশে টাকার মান এক এক রকম কেন হচ্ছে। খুব সহজ বিষয়, পৃথিবীতে আপনার টাকার মানকে 4টা ক্যাটাগরিতে আপনার নির্ধারণ করা হয়। একটা প্রথমটার নাম হচ্ছে মিন প্যারিটি তথ্য, দ্বিতীয়টা হচ্ছে IMF পার ভ্যালু তথ্য, তৃতীয়টা হচ্ছে পারচেজিং পাওয়ার তথ্য, আর চতুর্থ যে প্রসেসটা এটা হচ্ছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই তথ্য। এটা খুব কঠিন মনে হচ্ছে, আমি সহজ করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মিন প্যারিটি তথ্য হচ্ছে স্বর্ণের মানের উপর আপনার টাকার মান ডিপেন্ড করবে। আপনি চিন্তা করলেন আপনি এখন আমেরিকায় আছেন, আমেরিকায় 1 ভরি স্বর্ণের দাম কত? আপনি দেখলেন যে আমেরিকায় 1 ভরি স্বর্ণের দাম সাপোজ 1 ভরি স্বর্ণের দাম 1000 টাকা, আর আপনার বাংলাদেশে এই 1 ভরি স্বর্ণ কিনতে যান, এটার দাম হলো হচ্ছে আপনার 1,18,000 টাকা। তাহলে আমেরিকার 1 টাকার বাংলাদেশের 1 টাকার পার্থক্য কত হবে? 118 গুণ পার্থক্য, সহজ হিসাব। এটাকে বলে মিন প্যারিটি তথ্য। তার মানে একই জিনিস। আপনি আমেরিকাতে যদি এখন 1 ভরি স্বর্ণ কিনতে যান, কত নিবে? সাপোজ এটা ধরে নিলাম আমরা $1000 নিবে, মানে সবকিছু স্বর্ণকে ঘিরে, মানে যদি আমরা মূল তথ্যটাকে বলি। আবার ঠিক এই স্বর্ণটা যদি আপনি বাংলাদেশ থেকে কিনেন, তাহলে এটা নিল 1,18,000 টাকা। তাহলে আমেরিকার 1 টাকা বাংলাদেশের কত টাকা সমান? 118 টাকা সমান, সহজ হিসাব। দ্বিতীয় যেটা IMF পার ভ্যালু তথ্য, এটা এখন আসলে পৃথিবীতে বিলুপ্ত হয়ে গেছে। IMF পার ভ্যালু হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড একটা তথ্য দিয়েছিল যে আমেরিকার 1 আউন্স স্বর্ণ সমান $35 ফিক্সড করে ধরে সারা পৃথিবী একটা হিসাব নিকাশ করবে। এটা কিছুদিন চলছিল, পরবর্তীতে এটা বিলুপ্ত হয়েছে, তাই এটা নিয়ে আমরা আলোচনা করলাম না। তৃতীয় যে তথ্যটা হচ্ছে আমি আপনাকে বলছিলাম, যেটাকে বলা হয় পারচেজিং পাওয়ার তথ্য। যেটা পারচেজিং পাওয়ার তথ্যটা আপনি খুব সহজেই বুঝবেন। আমেরিকার এয়ারপোর্ট থেকে আপনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন, আমেরিকার এয়ারপোর্টে ঢোকার সময়, এটা আমি কিন্তু সহজে বোঝার জন্য, আমেরিকার এয়ারপোর্ট থেকে আপনি $1 দিয়ে একটা রুটি কিনলেন, বড় রুটি। এই রুটিটা বাংলাদেশে আসার পর এয়ারপোর্টে নামার পর আপনি বাংলাদেশ এয়ারপোর্টে জিজ্ঞেস করলেন এই রুটিটার দাম কত? বাংলাদেশ এয়ারপোর্ট বললে এই রুটির দাম 118 টাকা। তাহলে আপনি বুঝবেন যে আমেরিকার 1 টাকা বাংলাদেশের 118 টাকার সমান, কারণ আমেরিকায় 1 টাকা দিয়ে যে জিনিসগুলো পাওয়া যায়, বাংলাদেশে এই জিনিসগুলো কিনতে গেলে 118 গুণ বেশি টাকা দিতে হচ্ছে। সহজ হিসাব। আপনি আমেরিকা থেকে একটা ফ্রিজ কিনলেন, এই ফ্রিজটার দাম ধরেন সাপোজ আপনার $100, বাংলাদেশের সেম ফ্রিজটা কিনতে গেলেন, এটার দাম আসলো আপনার 31,000 বা 32,000 টাকা। তাহলে বাংলাদেশের আমেরিকার 100 টাকা বাংলাদেশের 32,000 টাকার সমান, সহজ হিসাবে। এটাকে বলা হয় পারচেজিং পাওয়ার যে তথ্যটা। সর্বশেষ যে তথ্য ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আপনার জানেন যে পৃথিবীর সারা বিশ্বেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই একটা ব্যাপার আছে। যেমন দেখবেন যে এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে দেখবেন হঠাৎ করে মরিচের দাম বেড়ে যায়। আপনার যে মরিচটা গতকালকে কিনছেন 100 টাকা, এই মরিচটা আজকে দেখবেন যে হঠাৎ করে বাজার, যেমন আজকে আমি সেটা খেয়াল করলাম, বাজারে সেই মরিচ 200 টাকা হয়ে গেছে। কারণ একটানা বাংলাদেশে 2-3 দিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে মরিচ গাছ থেকে মরিচ তোলা যায় না এবং মরিচ গাছ নষ্ট হয়ে যায় খুব দ্রুত। তখন যে প্রতিদিন যে মরিচের যে সাপ্লাই, ডিমান্ড সাপ্লাই থাকে, এটা ক্রাইসিস তৈরি হয়। এই ক্রাইসিসটা তৈরি হলে কি হয়, যে মরিচটা বাংলাদেশে আগে আপনি 100 টাকাতে পাইতেন, এখন তারা দোকানদাররা দেখলো যে মরিচগুলো খুব শর্টেজ, মানুষজন প্রচুর মরিচের জন্য চাচ্ছে, কিন্তু মরিচ যে পরিমাণ দরকার এই পরিমাণ নাই, তখন তারা এই মরিচের দামটা বাড়ায় দেয়। এটা বাংলাদেশে দেখবেন রোজার ক্ষেত্রে হয়, যে কোনো জিনিসের দাম যখন ওটার প্রতি প্রচুর চাহিদা তৈরি হয়, তখন ওটার দাম বাড়ায় ফেলে। তেলের ক্ষেত্রেও দেখবেন যে তাই হয়েছে মানুষ। ঠিক ডলার ইন্টারন্যাশনাল কারেন্সির ক্ষেত্রে তাই হয়। বাংলাদেশে আপনার ডলারটা কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ করে। এখন ডলারটা যখন কেন্দ্রীয় ব্যাংকে রাখলো, দেখলো যে ডলারটা এখন বাংলাদেশে সাপোজ এখন আছে আপনার $32 বিলিয়ন। এই কারণে বাংলাদেশের ডলারের দাম 118 টাকা।
আপনার যখন এই ডলারটা বেড়ে 32-এর জায়গায় 64 বিলিয়ন ডলার হবে, তখন দেখবেন আবার এই ডলার দাম হয়ে যাবে অর্ধেক। তখন এই ডলার দাম 118 জায়গায় হয়ে যাবে 70 বা 80 টাকা। তার মানে যত বেশি ডলার বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ হবে, তত ডলারের দাম কমে যাবে। আর যত কম ডলার রিজার্ভ যত কমতে থাকবে, তত ডলারের দামটা বাড়তে থাকবে। এটা মানে সারা বিশ্বে এই সিস্টেমই চলে। অর্থাৎ একটা ব্যাংকের মধ্যে ওই বিপরীত দেশের মুদ্রা যত বেশি থাকে, ওই মুদ্রার মান তত কম হয়, আর যত কম থাকে তত মুদ্রার মান বেশি হয়। তার মানে এই 4টা তথ্যের উপরে সারা বিশ্বে এক্সচেঞ্জ রেট যেগুলো সারা বিশ্বে সেটা নির্ধারণ করা হয়। থ্যাংক ইউ।